প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের বাংলা অনার্স 5th সেম CC12 ইউনিট 1 এর অন্তর্গত তোমাদের পাঠ্য রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা ছোট গল্প নিয়ে আলোচনা করব। এই ছোট গল্পগুলো নিয়ে আলোচনার পূর্বে রবীন্দ্রনাথ ঠাকুর কোন প্রেক্ষাপটে আবির্ভূত হয়েছিলেন তা নিয়ে সংক্ষেপে একটু আলোচনা করব। আজকে আমি তোমাদের দুটো বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে রবীন্দ্রনাথ ঠাকুর ঐতিহাসিক প্রেক্ষাপট এবং পরে ছোট গল্পের সংজ্ঞা ও বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। প্রথমে রবীন্দ্রনাথ ঠাকুর ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে সংক্ষেপে একটু আলোচনা করছি। বাংলা সাহিত্যের মধ্য গগনে রবীন্দ্রনাথ চির বিরাজমান উজ্জ্বল জ্যোতিষ্ক। সাহিত্যের পূর্বাপর ধারার মধ্যস্থলে দাঁড়িয়ে তিনি অতীত ও ভবিষ্যতের মধ্যে নিগূঢ় যোগসূত্র রচনা করে বাংলা সাহিত্যের ক্রমবিকাশের ধারাকে সচল রেখেছেন। মানব সভ্যতার অতীত আদর্শ ও চলমান বর্তমান প্রগতির ধারাকে নিজস্ব প্রতিভা বলে জারিত করে নিয়ে জীবন বিকাশের চিরন্তন গতির নির্দেশক হিসাবে চিরস্মরণীয় ও বরণীয় কবি ব্যক্তিত্ব। 1861 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ যখন আবির্ভূত হলেন তখন বাংলা সাহিত্য ছিল সমৃদ্ধির যুগ। কাব্য, নাটক, উপন্যাস প্রভৃতি ক্ষেত্রেই বড় বড় প্রতিভার আবির্ভাব ঘটেছে। ইংরেজ শাসনে বিদ্যালয় প্রতিষ্ঠা, স্কুল বুক সোসাইটির জন্ম, ইংরেজি ভাষার মাধ্যমে জ্ঞান বিজ্ঞান প্রচার ও প্রসার ঘটে। মধ্যযুগীয় তন্দ্রাচ্ছন্ন থেকে বাংলা ভাষা ও সাহিত্য আধুনিকতার আলোয় আলোকিত হল। রামমোহন, বিদ্যাসাগর বহুমুখী সংস্কার আন্দোলনে মেতে উঠেছে। এরূপ পটভূমিতে রবীন্দ্রনাথ জন্মগ্রহণ করেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানির গোড়াপত্তনের সময় ঠাকুর পরিবারের পূর্বপুরুষ পঞ্চানন কুশারী পূর্ববঙ্গ ছেড়ে কলকাতায় এসে বসবাস শুরু করেন। তার নাতি নীলমণি 1784 খ্রিস্টাব্দে জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে বাড়ি তৈরি করেন। নীলমণির দুই পুত্র রামলোচন ও রামমণি। রামলোচন অপুত্রক থাকায় তার কনিষ্ঠ ভ্রাতা রামমণির দ্বিতীয় পুত্রকে দত্তক নেন। আর ওই দত্তক পুত্রই হলেন প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। তার সময়েই ঠাকুর পরিবারের গৌরব ও মর্যাদা বৃদ্ধি পায়। রামমোহনের সামাজিক আন্দোলনে দ্বারকানাথের অগ্রণী ভূমিকা ছিল। দ্বারকানাথ ব্যাংক প্রতিষ্ঠা, জাহাজের ব্যবসা, কয়লার ব্যবসা, নানারূপ ব্যবসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছেন। জীবনযাপন পদ্ধতি, সামাজিক কাজকর্ম ও দানশীলতার জন্য তিনি প্রিন্স দ্বারকানাথ নামে অভিহিত হন। তার পুত্র দেবেন্দ্রনাথ ধর্ম সংস্কার ও জাতীয়তার আদর্শে ঠাকুরবাড়িকে শ্রীবৃদ্ধি করেন। তিনি প্রতিভাবান সন্তানদের সৃজনশীল কর্মে উৎসাহ দিতেন। সেকালের বিখ্যাত মানুষেরা ঠাকুর পরিবারে তার সান্নিধ্যে আসতেন। প্রাণবন্ত এই পরিবেশে রবীন্দ্রনাথের জন্ম। রবীন্দ্রনাথের অগ্রজ দ্বিজেন্দ্রনাথ, সত্যেন্দ্রনাথ
হেমেন্দ্রনাথ, জ্যোতিরিন্দ্রনাথ, খুড়তুতো গগনেন্দ্রনাথ, গুণেন্দ্রনাথ সকলেই নানা দিক নিয়ে প্রতিভাবান ছিলেন। রবীন্দ্রনাথের ভাষায় বাংলার আধুনিক যুগকে যেন তাহারা সকল দিক দিয়াই উন্মোচিত করিবার চেষ্টা করিতেছিলেন। বেশভূষায়, কাব্যে, গানে, চিত্রে, নাট্যে, ধর্মে, স্বাদেশিকতায় সকল বিষয়ে তাহাদের মনে একটি সম্পূর্ণ জাতীয়তার আদর্শ জাগিয়া উঠিতেছিল। পারিবারিক উৎকর্ষতায়, ধর্ম, চিন্তায়, সমাজ ব্যবস্থায় বাংলার অগ্রগতি রবীন্দ্রনাথের জীবন গঠনের পথ অনেকটা প্রশস্ত করেছিল। পারিবারিক ঐতিহ্যের মধ্যে লালিত পালিত হয়ে রবীন্দ্রনাথ স্বাধীন চিন্তা ভাবনার অধিকারী ছিলেন। সমকালীন জাতীয় ও আন্তর্জাতিক চিন্তাধারাও তার প্রতিভা বিকাশে নানাভাবে সাহায্য করেছে। নবগোপাল মিত্র ঠাকুরবাড়ির সাহচর্যে হিন্দু মেলা চালু করে জাতীয়তাবোধের উন্মেষ ঘটান। সেখানে রবীন্দ্রনাথ জাতীয়তাবোধে উদ্বুদ্ধ হয়ে কবিতা লেখেন হিন্দু মেলার উপহার। রবীন্দ্রনাথ মানুষের কবি, প্রেমের কবি, কল্যাণের কবি, পৃথিবীর কবি। মানুষের ধর্মই তার আচরিত ধর্ম। মানুষকে দেশ, কাল, জাতি, ধর্ম, বর্ণ, সম্প্রদায়ের ঊর্ধ্বে সম্পূর্ণ মুক্ত ও অখণ্ড সত্তা রূপে জেনেছেন। দেশ কাল ভেদে মানুষের স্বাতন্ত্র্য কিছু কিছু থাকে, কিন্তু মনুষ্য বোধের দিক থেকে মানুষে মানুষে কোনো ভেদ নেই। সব মানুষই সমান, সকল মানবই পরম মানব। এক অখণ্ড পরম মানব সত্তার পূজারী ছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। সারা পৃথিবীতে মানব জাতির অপমানে ব্যথিত কবি প্রতিকারের দিক নির্দেশ করেন শান্তি মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে। তিনি বিশ্বপথিক, বিশ্ব মানবের পরিত্রাণের শান্তিদূত। জীবন সম্পর্কে তার অভিজ্ঞতা ও প্রতিক্রিয়ায় অভিজ্ঞান রেখে গেছেন বিশ্ব সংসারের সর্বকালের জাতি, বর্ণ, ধর্ম, সম্প্রদায় নির্বিশেষে সকল মানুষের প্রায় সম্পদ রূপে। তিনি একাধারে কবি ও গীতিকার, গায়ক ও সুরকার, বাংলা সাহিত্যের 10 দিগন্তের নাবিক। রবীন্দ্রনাথের কলম যেখানে স্পর্শ করে সেখানেই সোনার ফসল ফলেছে। ভৌত বিজ্ঞানে ও মানব বিজ্ঞানে তার অপরিসীম আগ্রহ ছিল। বিজ্ঞানের মূল তত্ত্বগুলি তার অধিগত ছিল এবং তা সহজ সরল ভাষায় প্রকাশ করে গেছেন। তাঁর আঁকা ছবি ও স্কেচ ভারতীয় চিত্রশিল্পে নতুন দিগন্তের সন্ধান দিল। তিনি নাট্যকার, তিনি অভিনেতা, ভারতীয় নাট্যকলার পুনরুজ্জীবনের ও প্রগতির পথিকৃৎ। উপন্যাস ও ছোট গল্পের ক্ষেত্রে নতুন ভুবন তৈরি করেছেন। বাংলা ছোট গল্পকে বিশ্বের আঙিনায় তিনি পৌঁছে দিয়েছেন। ঊনবিংশ শতাব্দীর শেষ 40 থেকে বিংশ শতাব্দীর প্রথম 40 বছর পর্যন্ত তার দীর্ঘায়িত জীবন। বিশাল বৈচিত্র্যময় তার প্রতিভা বহু ফলপ্রসূ। সাহিত্য ও শিল্পের সব দিকই তার পরস্পর্শে উজ্জ্বল ও সমৃদ্ধ। তিনি কবি মনীষী। তাঁর বাণী সর্বকালের, সর্বজনের, চিরনবীন, চিরসবুজ, চির অম্লান। এবারে ছোট গল্পের সংজ্ঞা ও বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব।
গল্প বলা ও শোনা মানুষের চিরন্তন বৈশিষ্ট্য। সুপ্রাচীন কাল থেকেই মানুষ গল্প বলতো, শুনতো এবং গল্প কাহিনী রচনা করত। আজকে যাকে আমরা ছোট গল্প বলি, তার জন্ম আধুনিক কালে। ছোট গল্প এমন এক শিল্পকর্ম যার উৎপত্তি ও বিকাশের জন্য আধুনিক যুগের দরকার ছিল। প্রাচীন যুগ থেকে মধ্যযুগ এবং আধুনিক যুগের আগে পর্যন্ত পৃথিবীর নানা ভাষায় নীতি, ধর্ম, রোম্যান্স, অদ্ভুত নানা বিষয় নিয়ে গল্প লেখা হয়েছে। সংস্কৃত ভাষা, বাংলা ভাষা, অন্যান্য ভারতীয় ভাষাতেও বহু গল্প লেখা হয়েছে। আমেরিকার বিখ্যাত গল্প লেখক এডগার অ্যালান পো অনেক ছোট গল্প লিখেছেন এবং ছোট গল্পের লক্ষণ নিয়ে আলোচনা করেছেন। 1885 সালে ব্রান্ডার ম্যাথুস তার দ্য ফিলোসফি অব দ্য শর্ট স্টোরি গ্রন্থে ছোট গল্পের সংজ্ঞা নিয়ে আলোচনা করেছেন। রবীন্দ্রনাথ যেমন ছোট গল্প লিখেছেন, তেমনি ছোট গল্পের লক্ষণ, বৈশিষ্ট্যও তুলে ধরেছেন। সোনাত্তরী কাব্যের বর্ষযাপন কবিতায় তিনি লিখেছেন, ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্তই সহজ সরল, সহস্র বিস্তৃত রাশি, প্রত্যহ যেতেছে ভাসি, তারই দু চারটি অশ্রুজল। নাহি বর্ণনার ছটা, ঘটনার ঘন ঘটা, নাহি তত্ত্ব নাহি উপদেশ, অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হয়েও হইল না শেষ। অর্থাৎ ছোট গল্প আকারে ছোট হবে, সহজ সরল ভাষায় লেখা হবে, সেখানে বর্ণনার আতিশয্য থাকবে না, ঘটনার ঘন ঘটার ভাব থাকবে না, এখানে তত্ত্ব বা উপদেশের বালাই নেই। অন্তরে অতৃপ্তি থেকে যাবে, শেষ হলেও মনে হবে শেষ হয়নি, অর্থাৎ পাঠকের মনে একটা অতৃপ্তি থেকে যাবে। এবারে আমরা বিস্তারিতভাবে ছোট গল্পের বৈশিষ্ট্যগুলো তুলে ধরব। প্রথমত, ছোট গল্প হঠাৎ আরম্ভ হবে এবং হঠাৎ করেই শেষ হবে। পাঠকের মনে অতৃপ্তি রয়ে যাবে এবং তাদের মনে হবে গল্পটি শেষ হয়নি। দ্বিতীয়ত, জীবনের খণ্ডাংশ নিয়ে ছোট গল্প লেখা হয়। এখানে বিন্দুতে সিন্ধুর স্বাদ পাওয়া যায়। তৃতীয়ত, উপন্যাসের গতি যেখানে গজেন্দ্র গমন, সেখানে ছোট গল্পের গতি হবে জ্যামুক্ত তীরের মতো। চতুর্থত, ছোট গল্প হবে ব্যঞ্জনাধর্মী, আকারে ক্ষুদ্র হলেও গভীরতায় বৃহৎ হবে। পঞ্চমত, ছোট গল্প শুধু আখ্যান সর্বস্ব ব্যাপার নয়, সংহত পরিধিতে বাহুল্য বর্জিত ভাবে মানুষের জীবন সম্বন্ধে কোনো একটি কেন্দ্রীয় ব্যাপারের উপর আলোক নিক্ষেপ করাই হলো ছোট গল্পের প্রধান লক্ষ্য। ষষ্ঠত, ছোট গল্পে থাকবে নাটকীয়তা, গীতিমূর্ছনা, আকস্মিকতা ও ব্যঞ্জনা। অধুনা ছোট গল্পের আঙ্গিক নিয়ে লেখকেরা নানা পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যাচ্ছেন। এতে দেখা যাচ্ছে গল্প ও চরিত্রের প্রতি প্রাধান্য দিতে আজকের গল্পকারগণ প্রস্তুত নন। বিশ্লেষণের খুঁটিনাটিও তারা ত্যাগ করতে চান। তারা এখন ব্যক্তি চৈতন্যের গভীরে নিমজ্জিত নানা আভাস ইঙ্গিত নিয়ে ব্যস্ত, যাকে অধুনা চৈতন্য প্রবাহ, স্ট্রিম অফ কনসিয়াসনেস বলা হচ্ছে। অর্থাৎ লেখক সত্তার অবচেতন কোঠায় বন্দী ব্যাখ্যাতীত ভাবানুষঙ্গ
সাম্প্রতিক ছোট গল্পে সেই সমস্ত চলিষ্ণু চেতনার টুকরো টুকরো আভাস লেখকেরা ফুটিয়ে তুলতে চান। সমালোচকরা বলেন, এ যুগ প্রধানত ছোট গল্পের যুগ। ধাবমান কালস্রোতে ক্ষণিকের জন্য দাঁড়িয়ে স্বল্পকালের মধ্যে ছোট গল্প পড়ে ফেলাই আধুনিক কালের বৈশিষ্ট্য। এখন ওয়ার অ্যান্ড পিসের মতো বৃহৎ কলেবর উপন্যাস রচনাও পাঠের দিন ক্রমেই সংকুচিত হয়ে আসছে। তার শূন্যস্থান দখল করে নিচ্ছে ছোট গল্প। তবে ছোট গল্পের সংখ্যা বেশি হলেও উপন্যাসের জনপ্রিয়তা কখনো হারিয়ে যায়নি। শারদীয় পত্রিকাগুলি তার প্রমাণ। এর পাঠকও যেমন আছে, লেখকও আছে। বাংলা সাহিত্যে গল্প আখ্যান থাকলেও যথার্থ ছোট গল্পের প্রাণ প্রতিষ্ঠা হয় রবীন্দ্রনাথের লেখনের স্পর্শে। তবে তার আগে সঞ্জীবচন্দ্রের দু একটি রচনায় ছোট গল্পের কিছু লক্ষণ ছিল, কিন্তু তখনও পর্যন্ত বাংলাদেশের কোনো লেখকই ছোট গল্পের স্বতন্ত্র শিল্পকলা সম্পর্কে অবহিত ছিলেন না। তখনকার লেখকেরা এবং পাঠকেরা মনে করতেন ছোট গল্পকে ফুলিয়ে ফাঁপিয়ে লিখলে উপন্যাস হয় এবং উপন্যাসের ডালপালা ছেঁটে দিয়ে ছোট করে দিলে ছোট গল্প হয়। এ মত একেবারে ভ্রান্ত। ছোট গল্প ও উপন্যাসের রীতি প্রকরণ সম্পূর্ণ স্বতন্ত্র। রবীন্দ্রনাথের হাতেই বাংলা ছোট গল্প নতুন নতুন বিষয় বৈচিত্র্যে বঙ্গভূমি অতিক্রম করে বিশ্ব সাহিত্যের আঙিনায় ঠাঁই করে নিয়েছে। পদ্মা তীরে জমিদারির কাজকর্ম দেখাশোনা করবার অবকাশে তিনি বাংলার গ্রাম জীবন সম্পর্কে পরিচিত হলেন। বাস্তব মানুষের বাস্তব দুঃখ সুখ স্বরূপ বুঝতে পারলেন। দ্বন্দ্ব, কলহ, মামলা, মোকদ্দমা, ত্যাগ, ভোগ, স্নেহ, ভালোবাসা প্রভৃতির সংমিশ্রণে পল্লী বাংলার যে জীবন গড়ে উঠেছে তাকে ছোট গল্পে তুলে ধরলেন। বাংলা ছোট গল্প বাল্য থেকে সহসা যৌবনে উপনীত হলো। রবীন্দ্রনাথ বিভিন্ন বিষয়ে অসংখ্য ছোট গল্প লিখেছেন এবং ছোট গল্প নিয়েও নানা রকম পরীক্ষা নিরীক্ষা করে গেছেন। তিনি ছোট গল্পকে শক্ত ভিতের উপর দাঁড় করিয়ে দিয়ে গেছেন। পরবর্তীকালে বহু গল্পকার তার পদাঙ্ক অনুসরণ করে আজও ছোট গল্প লিখে চলেছেন। বাংলা সাহিত্যের একটি বড় জায়গা দখল করে নিয়েছে রবীন্দ্র সৃষ্ট ও প্রতিষ্ঠিত বাংলা ছোট গল্প।